হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনালি'স সায়েন্স টিউটোরিয়াল। এতদিন আমরা বিভিন্ন ভৌত রাশি পড়লাম, ভৌত রাশির একক পড়লাম, ভৌত রাশির মাত্রা পড়লাম। এখন আমরা পড়ব সেই সমস্ত ভৌত রাশিগুলোকে কোন যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করব, মানে কী দিয়ে আমরা ওই ভৌত রাশিগুলোকে পরিমাপ করব। তাই চলো, আজকের আমাদের বিষয়বস্তু হলো, আলোচনার বিষয়বস্তু হলো পরিমাপের যন্ত্রসমূহ। তার জন্য আমরা প্রথমেই মৌলিক প্রধান যে রাশিগুলো আমরা পড়েছিলাম সেই সমস্ত রাশিগুলো কোন কোন যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করব, চলো সেইগুলো আগে জেনে নিই। আগে দৈর্ঘ্য পরিমাপ কোন যন্ত্রের সাহায্যে আমরা করি একটু ভেবে বলো। যে দৈর্ঘ্য পরিমাপ করি আমরা রৈখিক স্কেল দিয়ে। আর তারপরে ভর পরিমাপ করি কোন যন্ত্রের সাহায্যে? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। আর ওজন পরিমাপ করি স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। আয়তন পরিমাপ করি আয়তন মাপক চোঙের সাহায্যে। আর সময় পরিমাপ করি আমরা তো সবাই জানি যে বিভিন্ন ধরনের ঘড়ির সাহায্যে। তো এই সমস্ত যন্ত্রগুলোই আমাদেরকে এখন ডিটেলসে একটু পড়তে হবে, এবং এই পরিমাপক যন্ত্রগুলোর কি কি ত্রুটি থাকে, কিভাবে আমরা নির্ণয় করি বিভিন্ন ধরনের ভৌত রাশিকে, সেই সমস্ত জিনিস আমাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে। তো প্রথমেই আমরা যেটা পড়ব দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র, সেটা রৈখিক স্কেল। এবং রৈখিক স্কেলটা আমরা প্রত্যেকেই দেখেছি। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, রৈখিক স্কেলে যখন আমরা দৈর্ঘ্য পরিমাপ করছি তখন তার কি কি ত্রুটি থাকছে এবং সেই ত্রুটিগুলো থেকে আমরা কিভাবে সাবধানতা অবলম্বন করব, সেইগুলোই আমাদের প্রথমে পড়তে হবে। তাহলে চলো সেইগুলো নিয়ে আলোচনা করি। তাহলে সাধারণ রৈখিক স্কেল আমরা যখন আমাদের পড়াশোনার কাজে যে সমস্ত স্কেলগুলো ব্যবহার করি সেইগুলো দিয়েই কিন্তু আমরা যে কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। কিন্তু সমস্ত যে ছোট স্কেল দিয়ে বড় দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো তা নয়। তবে আমরা সাধারণত রৈখিক স্কেল দিয়েই আমরা দৈর্ঘ্যের পরিমাপ করি, এবং সেটা সাধারণত কাঠের তৈরি মিটার স্কেল ব্যবহৃত হয়। মিটার স্কেল মানে যার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার বা 100 সেন্টিমিটার, এবং সেই স্কেলের সব থেকে ক্ষুদ্র ক্ষুদ্র যে দাগগুলো অংশাঙ্কিত করা থাকে সেগুলো হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে। এখন যদি কোনো স্কেলের সাহায্যে কোনো দৈর্ঘ্য পরিমাপ করতে বলা হয় তখন আমরা কি করি, যে সেই দৈর্ঘ্যটার একটা প্রান্তবিন্দুকে স্কেলের 0 অবস্থানে আমরা বসাই, এবং সেই অবস্থান থেকে দাগটা বা দৈর্ঘ্যটা কত দূর পর্যন্ত যাচ্ছে সেইটা আমরা আবার অংশাঙ্কিত করি, এবং তখন ওই দুটো মধ্যবর্তী ওই মান দুটোর মধ্যবর্তী যে দূরত্ব সেটাকেই আমরা ওই দৈর্ঘ্যটার মান বলে বিবেচনা করি বা মান বলে ধরে নিই। এগুলো তো আমরা অলরেডি আগেই পড়েছি। কিন্তু এই সমস্ত দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ত্রুটি আমাদের মধ্যে এসে পড়ে। সেই সমস্ত ত্রুটিগুলো কি সেইগুলো আমাদেরকে এখন জানতে হবে। দেখো, এই ছবিটার দিকে যদি একটু ভালো করে তাকাও, যখন আমরা কোনো দৈর্ঘ্য এই স্কেলের সাহায্যে মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করছি তখন কিন্তু কিছু কিছু সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে, এবং সাবধানতা অবলম্বন করার আগে কি কি ত্রুটি আমরা এই স্কেল থেকে পরিমাপ করার সময় পাবো সেইগুলো আমাদেরকে ভালো করে কিন্তু আগে থেকে মাথায় রাখতে হবে। কি না, তো এই যে স্কেলটার ব্যবহার করতে করতে হতে পারে যে তার দুটো প্রান্ত দিক দুই প্রান্তের দিক ক্ষয় পেয়ে যেতে পারে, যার ফলে আমরা মানের নির্ণয়ের ক্ষেত্রে কিছু ত্রুটি দেখা দিতে পারে। এছাড়াও এটা গেল 1 নম্বর ত্রুটি। 2 নম্বর ত্রুটি কি হতে পারে, যে এই এই যে দাগগুলো যে অংশ অঙ্কন করা আছে সেগুলো কোনো কারণে মুছে যেতে পারে, বা কোনো কারণে সেটা আমাদের দেখতে ভুল হতে পারে, ঠিক আছে। এই সব ত্রুটিগুলো কিন্তু আমাদেরকে সব সময় মাথায় রেখে পরিমাপ করতে হবে। আর একটা সবথেকে বড় যে ত্রুটি, এবং সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লম্বন ভুল। লম্বন ভুল কি? লম্বন ভুল হচ্ছে, দেখো ছবিটার দিকে ভালো করে তাকাও, যখন আমরা একটা পয়েন্টের এই 9 বিন্দুতে ধরো আমরা পরিমাপ করছি, তখন কিন্তু
O2 অবস্থান থেকে যখন আমরা উল্লম্বভাবে দেখছি তখনই কিন্তু একমাত্র 9 দাগের সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু যদি আমরা চোখটাকে একটু O1 অবস্থায় বা O3 অবস্থানে নিয়ে যাই তাহলে কিন্তু একটু ত্রুটি দেখা দিতে পারে এই পরিমাপের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে সব সময় আমাদেরকে স্কেলে যখন আমরা কোনো দৈর্ঘ্য পরিমাপ করব তখন যেন আমাদের চোখটা স্কেল থেকে উল্লম্বভাবে থাকে, মানে যেন এরকম O1 অবস্থান বা O3 অবস্থানে কোনোভাবেই চলে না যায়। তাহলে এই ধরনের ত্রুটিগুলোকে কিন্তু আমাদেরকে ওভারকাম করতে হবে। তাই এই ধরনের ত্রুটিকে বলে বা এই ধরনের ভুলকে বলে লম্বন ভুল, এরর অফ প্যারালাক্স। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের খুব মানে প্রশ্ন আসে পরীক্ষায় যে এরর অফ প্যারালাক্স কী বা লম্বন ভুল কী এবং এর আমরা ত্রুটিটাকে কিভাবে মেটাবো। তাহলে এই মিটার স্কেলের ত্রুটি এবং সাবধানতা যে টপিক সেটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে যদি আমরা কোনো রকমভাবে প্রান্ত বিন্দুতে প্রথম বিন্দুটা না বসাতে পারি তাহলে যে অবস্থানে বসাবো মানে প্রথম বিন্দুটা এবং শেষ বিন্দুটা এই দুটো বিন্দুর যে মান হবে সেই মানের বিয়োগ করলেই কিন্তু মানে মানটার বিয়োগ ফল করলেই কিন্তু আমরা ওই দৈর্ঘ্যটার মানে যে দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করছি তার মান কিন্তু আমরা সহজেই পেয়ে যাব। কারণ 0 থেকেই যে সবসময় আমরা ধরতে পারবো তা তো নয়। যে স্কেলটা যদি কোনো কারণে 0-র দাগটা মুছে যায় তাহলে আমরা অবশ্যই সেটা 1 থেকে নেব বা অন্য যে কোনো বিন্দু থেকে নিতে পারি। তাহলে মোট কথা যদি আমরা অন্য কোনো বিন্দু থেকে দৈর্ঘ্যটা পরিমাপ করতে শুরু করি তাহলে প্রথম মান আর দ্বিতীয় মান এই দুটো মানের মানে বিয়োগফল বা ডিফারেন্সটাই হবে তখন ওই দৈর্ঘ্যের পরিমাপ। ঠিক আছে, এইবার যদি বলে যে রৈখিক স্কেলের সাহায্যে কোনো বক্ররেখার দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করব। ধরো কোনো বক্ররেখাকে আমরা কিভাবে রৈখিক স্কেলের সাহায্যে নির্ণয় করব, তাহলে এই বক্ররেখাটাকে আমরা টেনে প্রথমে সোজা করব। ঠিক আছে, এরপরে আমরা যদি স্কেল দিয়ে এই দৈর্ঘ্যটার মানটা পরিমাপ করতে পারি তাহলেই আমরা এই বক্ররেখাটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। একটু ভেবে দেখবে, এগুলো কিন্তু খুব সোজা জিনিস, একটু মন দিয়ে পড়বে তাহলে কিন্তু বুঝতে পারবে। মানে স্কেলের সাহায্যে তখন এবার এই বক্ররেখাটাকে টেনে ধরার পরে যে সরল রেখা পেলাম সেই সরল রেখাটার দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে পারি তাহলেই আমরা বক্ররেখাটার দৈর্ঘ্য খুব সহজেই পেয়ে যাব। এরপর আসছি সাধারণ তুলাযন্ত্র। সাধারণ তুলাযন্ত্র কি মাপার জন্য ব্যবহার করা হয়? পরীক্ষাগারে ভর মাপার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্ত্রটা কিন্তু এক ধরনের লিভার, প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারে কি থাকে? বলবাহু আর রোধবাহু কিন্তু দুটো সমান থাকে। তাই ওই পরীক্ষাধীন যে বস্তুটার আমরা ভর নির্ণয় করব সেই বস্তুটাকে তুলাযন্ত্রের বাম দিকে রাখা হয় আর ডান দিকে তুলাপাত্রে প্রমাণ বাটখারা দিয়ে সেই তুলাদণ্ডটাকে অনুভূমিক অবস্থায় আনা হয় এবং যখন অনুভূমিক অবস্থায় চলে আসে তার মানে পরীক্ষাধীন বস্তুটার ভর এবং তুলাপাত্রে রাখা পাটখারাটির মোট ভর তখন সমান হয়ে যায় এবং আমরা সহজেই বুঝতে পারি যে পরীক্ষাধীন বস্তুটার ভর কত। তাহলে চলো আমরা একটু সাধারণ তুলাযন্ত্রের একটু ছবিটা দেখে নিই। দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সাধারণ তুলাযন্ত্র। এটা কিন্তু পরীক্ষাগারে তোমরা দেখতে পাবে। তোমরা যে কোনো এই পরিমাপক যন্ত্রগুলো কিন্তু তোমরা স্কুলে স্যারদেরকে বললেই তোমরা এই যন্ত্রগুলো কিন্তু দেখতে পারবে। এই যন্ত্রটা কি একবার দেখে নাও। মানে এই যে এই পাত্রে আমরা যে বস্তুটা পরীক্ষা করব সেটা রাখা হয় এবং যে মানে যে বাটখারাটা এখানে রাখা হয় দিয়ে আস্তে আস্তে এই যে অনুভূমিক দণ্ডটাকে সমান করা হয়। যখনই সমান হয়ে যায় মানে তখন এই বস্তুর ভর আর এই বস্তুর ভর সমান হয়ে যায়। তাহলে যত বাটখারা এর মধ্যে চাপানো থাকে তখনই আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই বস্তুটার ওজন ভর হচ্ছে এত। ঠিক
ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সাধারণ তুলা যন্ত্র। এখন সাধারণ তুলা যন্ত্রে যে ওজন বাক্সটা ব্যবহার করা হয় সেই ওজন বাক্সটা দেখতে হচ্ছে অনেকটা এরকম। ঠিক আছে, এটা কিন্তু তোমরা স্কুলে দেখতে পাবে। তো এই ওজন বাক্সটার মধ্যে দেখো কিছু কিছু বড় বাটখারা থাকে এবং কিছু কিছু ছোট বাটখারা থাকে, মানে গ্রামের আর মিলিগ্রামের, এবং সাথে একটা চিমটে থাকে, যাতে করে এই চিমটের সাহায্যে আমরা বাটখারাগুলোকে তুলে তুলে তুলা যন্ত্রে রাখতে পারি। কারণ কি, কারণ হচ্ছে আমাদের হাতের মধ্যে অনেক সময় ধুলো ময়লা লেগে থাকে এবং সেই ধুলো ময়লার জন্য কিন্তু আমাদের ভর পরিমাপে ত্রুটি দেখা দিতে পারে, যার জন্য এই চিমটেটা ব্যবহার করা হয়। তো এই হচ্ছে সেই তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্স। এবং এখান থেকে একটা খুব ভালো প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে এই বাটখারাগুলো কি অনুপাতে থাকে। এটা মনে রাখবে, এই বাটখারাগুলোর অনুপাত হচ্ছে, মানে বাটখারাগুলোর ভরের অনুপাত হচ্ছে 5:2:2:1। ঠিক আছে, তো এটা একটু মনে রাখবে, এটা প্রায় প্রশ্ন আসে। তো এবার আমরা দেখব যে তুলা যন্ত্র, মানে ভালো তুলা যন্ত্র হওয়ার কি কি গুণাবলী। ভালো তুলা যন্ত্র হওয়ার প্রয়োজনীয় গুণাবলী বলতে, মানে তুলা যন্ত্রটাকে সুবেদী হতে হবে, মানে সেন্সিটিভ হতে হবে। তারপরে তুলা যন্ত্রটা যাতে খুব মানে সামান্য ভরের পার্থক্য নির্দেশ করতে পারে। মানে এই যে সামান্য ভরের পার্থক্য নির্দেশ করা বলতে এটা কিন্তু তুলার সুবেদিতা। তাহলে যন্ত্রটাকে সুবেদী হতে হবে। তারপর তুলা যন্ত্রটিকে দৃঢ় হতে হবে, মানে সহজে, মানে মজবুত যেন হয়। তুলা যন্ত্রটি নির্ভুল হতে হবে, মানে মানগুলো ঠিকঠাক থাকতে হবে, এবং সূচক স্কেলের যে দাগটা থাকে সেই দাগটা যেন শূন্যের দাগের সঙ্গে মিলে থাকে। মোট কথা যন্ত্রটা আমাদেরকে নির্ভুল হতে হবে। নির্ভুল হবে তবেই তো আমরা কোনো বস্তুর ভর আমরা নিখুঁতভাবে পরিমাপ করতে পারবো। তো এই জিনিসগুলো আমাদের তুলা যন্ত্র থেকে পড়তে হবে। একটু ভালো করে মন দিয়ে পড়ে নিলেই দেখবে এমন কিচ্ছু নেই। শুধু যে জিনিসগুলো আমি বলে দিলাম সেই জিনিসগুলো, সেই টপিকগুলো মনে রাখবে, পয়েন্টগুলো মনে রাখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপর আমরা পড়ব আয়তন মাপক চোঙ। ঠিক আছে, আয়তন মাপক চোঙ তোমরা আশা করি সবাই দেখেছো যে মানে আয়তন মাপক চোঙ বলতে এখানে কিন্তু সাধারণত তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয়। তার আগে আয়তন কাকে বলে, যে কোনো বস্তু যতটা স্থান অধিকার করে থাকে তার পরিমাপকেই ওই বস্তুর আয়তন বলা হয়। এখন চোঙের সাহায্যে প্রথমে আমরা দেখি কিভাবে তরল পদার্থের আয়তন পরিমাপ করব। এটা তো খুব সহজেই আমরা বুঝতে পারছি যে চোঙের মধ্যে আমরা কিছুটা তরল পদার্থ রেখে দেব, তাহলেই আমরা সহজে, এবং সেই চোঙটাকে অবশ্যই কি অংশাঙ্কিত করা থাকতে হবে, তবেই তো আমরা সেই চোঙটার সাহায্যে কোনো তরল পদার্থের আমরা আয়তন পরিমাপ করতে পারবো। ঠিক আছে, মানে এর মধ্যে কিছুটা পরিমাণ তরল পদার্থ ঢেলে দিলাম, তাহলে এটা এরকমভাবে আমরা সহজেই কোনো তরল পদার্থের আয়তন আমরা পরিমাপ করতে পারবো। এবার একটা জিনিস, আয়তন পরিমাপের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে খুব মাথায় রাখতে হবে, মানে ত্রুটি আসতে পারে, সে এখানেও কিন্তু সেই একই ধরনের, মানে লম্বন ভুল টাইপের, যে আমরা যেন সোজাসুজি যেন আমরা এটা তো ধরো ওভ্যাল টাইপের থাকে, তো যেন সোজাসুজি আমরা এই পরিমাপটা মাপি, কোনো রকম কোণ করে যেন আমরা না মাপি। তাই এই সাবধানতাটা আমাদেরকে অবলম্বন করতে হবে। এবার যদি বলে যে আয়তন মাপক চোঙের সাহায্যে আমরা কোনো কঠিন পদার্থকে কিভাবে মেজার করব, তখন কিন্তু একটু ভাবো যে যদি প্রথমে একটা চোঙকে আমরা কোনো তরল পদার্থ দিয়ে পরিপূর্ণ করলাম, ঠিক আছে, সেটা জলও হতে পারে। তো যখন আমরা শুধু তরল পদার্থ দিয়ে চোঙটাকে পরিপূর্ণ করলাম, তখন তার অবস্থান হচ্ছে মানে এই দাগ পর্যন্ত, তাহলে তখন তার আয়তন হচ্ছে V1। ঠিক আছে, যেই একটা এর মধ্যে আমরা কি করলাম, একটা কঠিন পদার্থ মানে পাথরই ধরো, পাথরকে ফেলে দিলাম। পাথর ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম জলতলটা একটু উঠে গেছে। তার মানে দেখো এই পরিমাণ জলটুকু কিন্তু আমার বেড়ে গেল, তাহলে তখন এর আয়তন হয়ে গেল V2। তাহলে এই কঠিন পদার্থটা এর মধ্যে ফেলার
পরে তার আয়তন হলো V2 এবং কঠিন পদার্থটা পড়ার আগে এর আয়তন ছিল V1। তাহলে এইটুকুর ডিফারেন্সটা মানে V2 মাইনাস V1, এই যে আয়তনটা, এই আয়তনটাই কি তাহলে এই কঠিন পদার্থের আয়তন নয়? তাহলে সহজে বুঝতেই পারছো যে তাহলে আমরা কিভাবে কঠিন পদার্থের আয়তন এই আয়তন মাপক চোঙের সাহায্যে আমরা বের করব। তাহলে এই দুটো আয়তনের বিয়োগফলই তখন হয়ে যাবে কিন্তু এর আয়তন, মানে কঠিন পদার্থটার আয়তন। সেটা এবারে এটা যেমন চোঙ হবে, যদি মিলিলিটার হয় তাহলে এখানে মিলিলিটারে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তো এই গেল আমাদের আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে তরল পদার্থ এবং তার সঙ্গে সঙ্গে কঠিন পদার্থের আয়তন আমরা নির্ণয় করব। এই কঠিন পদার্থের আয়তন কিভাবে আমরা আয়তন মাপক চোঙের সাহায্যে নির্ণয় করব, এই প্রশ্নটা আমি অনেকবার আসতে দেখেছি। ঠিক আছে, তো এটা একটু তোমরা ভালোভাবে পড়ে নেবে। এরপর আসছে স্প্রিং তোলা যন্ত্র। স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে আমরা কি নির্ণয় করি বললাম? ওজন পরিমাপ করি। ওজন মানে ভর আর ওজনের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। ওজনটা কিন্তু পৃথিবী যে আকর্ষণ বলে কোনো বস্তুকে নিজের দিকে টানে, তাহলে সেটা কিন্তু সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো না। এটা আমরা নির্ণয় করতে পারবো স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, তাহলে স্প্রিং তুলা যন্ত্রটা আমরা ক্লাস 8-এ কিন্তু পড়েছিলাম যে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ওজন পরিমাপ করি। এখন স্প্রিং তুলা যন্ত্রটা একটু আমরা দেখে নিই, চলো। এই যে এটা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। স্প্রিং তুলা যন্ত্রে মানে এই আংটার মধ্যে আমরা একটা বস্তুকে, মানে এখানে স্প্রিং থাকে, সূচক থাকে, স্কেল থাকে, এখানে হুক থাকে, এবার এই হুকের মধ্যে যে ভরটা আমরা মানে পরিমাপ করব, মানে যার ওজন আমরা নির্ণয় করব, সেটাকে কিন্তু আমরা ঝুলিয়ে দিতে পারি। ঠিক আছে, এবার এখানটা কিন্তু দেখো পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে, তার সঙ্গে এটা কিন্তু শুধু ভর থাকছে না, তার সঙ্গে কিন্তু ত্বরণও থাকছে। তাহলে এই যন্ত্রের সাহায্যে আমরা কিন্তু বস্তুর ওজন পরিমাপ করছি। ওজন মানে কিন্তু শুধু ভর নয়, তার সঙ্গে কিন্তু ত্বরণও থাকছে। ঠিক আছে, মানে ওটা কিন্তু একটা বল হয়ে যাচ্ছে। তাহলে এইটুকু মনে রাখবে যে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা কি পরিমাপ করছি না, তো ওজন পরিমাপ করছি। ঠিক আছে, আর একটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে সময়। সময় পরিমাপের এখন সময় আমরা কিভাবে পরিমাপ করি এটা আমরা সবাই জানি যে ঘড়ি, সাধারণত ঘড়ির সাহায্যে আমরা সময় পরিমাপ করি। এবার ঘড়ি কিন্তু অনেক ধরনের হতে পারে, দেওয়াল ঘড়ি, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ডিজিটাল ঘড়ি। ঠিক আছে, এই সমস্ত ঘড়িগুলো দিয়ে আমরা সময় পরিমাপ করি। এটা কোনো ডিটেলসে পড়ার আর কিছু নেই, তবে হ্যাঁ আর স্টপ ওয়াচ বা অন্য যে কোনো নতুন নতুন ডিজিটাল ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, সিজিয়াম ঘড়ি, এই সমস্ত ঘড়িগুলোর নামগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, তো এইখানে কিন্তু আমি পুরো পরিমাপের যন্ত্রসমূহগুলো সম্বন্ধে কিন্তু আলোচনা করে দিলাম। তোমরা কিন্তু খুব ভালো করে এটা পড়বে এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেগুলো সলভ করব। আর সব থেকে বড় ব্যাপার, কোশ্চেনগুলো নিয়ে তোমরা একটু আলোচনা করবে। পরের দিন না হয় আমি এই পুরো চ্যাপ্টারটাই মোটামুটি এটা কভার হয়ে গেল, কেবল কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা একদিন আলোচনা করব। ঠিক আছে, তবে আজকে এইটুকুই থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো ভিডিওটা জানিও। ততক্ষণ টাটা।